হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো আমার বাইক নিয়ে। আজকে আমার বাইকের একটা রিভিউ করব। এখন আপনাদেরকে জানাবো যে 2026 সালে এসেও R15B3 আসলে কেনা উচিত কিনা, এবং জানাবো 2026 সালে এসেও যদি R15B3 ইন্দো ভার্সনটা যদি আপনি কিনেন, এটা কতটা অর্থী হবে। তো চলেন ভিডিও শুরু করি। এবার চলে আসেন এই বাইকের স্পেশালিটিগুলো বলি। প্রথমত যদি বলি এই বাইকের স্পেশালিটি, তাহলে প্রথমত হচ্ছে এটা লুকস। বাংলাদেশে যতগুলো স্পোর্টস বাইক আছে সবচেয়ে বেস্ট লুক হচ্ছে R15B3 ইন্দো ভার্সন। এই বাইকটা, এটাকে এখন পর্যন্ত বিট করার মতো কোনো বাইক আসে না। এটার থেকে হয়তো বেশি পাওয়ারওয়ালা বাইক আসছে, অনেক শক্তিশালী বাইক আসছে, ইঞ্জিনের শক্তি বেশি, পারফরমেন্স ভালো, কিন্তু ওভারঅল ইঞ্জিন পারফরমেন্স, লুকস এবং সব কিছু মিলিয়ে যে কম্বিনেশন, এটাকে বিট করার মতো এখন পর্যন্ত এমন কোনো বাইক বাংলাদেশের মার্কেটে আসে না এখন। এবং এই বাইকটা কিন্তু 2021 সাল লাস্ট ম্যানুফ্যাকচার। এরপরে কিন্তু বাইকটা আর ম্যানুফ্যাকচার হয় নাই, তারা কিন্তু আর বাইক তৈরি করে নাই। এখন 2026 সালে আসার পরে এই বাইকটার চাহিদা এখনও কমে নাই। তাহলে বুঝতে পারতেছেন এই বাইকটার কেমন ডিমান্ড মার্কেটে। 2 নম্বরে যদি বলি এই বাইকের স্পেশালিটি, তাহলে হচ্ছে এই বাইকের ইঞ্জিন। এই বাইকে 155 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং সেটা হচ্ছে লিকুইড কুল এবং বিবিএ টেকনোলজি। তো আপনি এই বাইকের পারফরমেন্স অনেক ভালো পাবেন, এবং এটা টপ স্পিড 149 পর্যন্ত তুলতে পারবেন অফিসিয়ালি, তারা যেটা বলে দিছে। কিন্তু অনেকে 155, 160 তুলে ফেলে, 155 তুলে ফেলে। যারা MotoGP সহ অন্য জায়গায় রেস দেয় তারা 155 তুলে দেখাইছে, কিন্তু আমি সেটা বলতেছি না। কিন্তু অফিসিয়ালি আপনি এই বাইকের টপ স্পিড 149 পর্যন্ত তুলতে পারবেন, এবং এই বাইকে বিবিএ টেকনোলজি ব্যবহার করার কারণে আপনি ইঞ্জিন পারফরমেন্সটা অনেক ভালো পাবেন এবং মাইলেজটা অনেক ভালো পাবেন। এটার মাইলেজ কিন্তু 45 থেকে 50 পায় অনেকে। তো 45 আপনি নর্মালি পেয়ে যাবেন, এবং হাইওয়েতে যখন রাইড করবেন আপনি 50-এর কাছাকাছি পেয়ে যাবেন। তো এই স্পোর্টস বাইকের ভিতর এই বাইকটার মাইলেজ সবচেয়ে ভালো বলা যায়। এখন হয়তো অনেকে বলবেন যে ভাই, আমি তো বাইক চালাইতেছি, আমি তো বাইকের মাইলেজ পাই না ঠিক মতো, আমি 45 পাই না, 50 পাই না। তাহলে আমি বলবো যে ভাই, বাইকটা সার্ভিস করেন, আপনার চালানোর সমস্যা, আপনার চালানোটা ঠিক করেন। এখন অনেকে বলবেন যে ভাই, আমি তো বাইকের মাইলেজ ঠিকমতো পাই না, আমি 45 পাই না, 50 পাই না। তাহলে আমি বলবো যে ভাই, বাইকের মাইলেজটা ঠিক করেন, আপনার চালানোর স্টাইলটা পরিবর্তন করেন, আর কিছু সার্ভিস আছে ওই সার্ভিসটা করে নেন, মেকানিকের কাছে দেখান যে ভাই মাইলেজ ঠিকমতো পাই না। তাহলে আশা করি যে আপনার এই সমস্যা চলে যাবে। এবং তারপরে যদি বলি এই বাইকের স্পেশালিটি, সেটা হচ্ছে ইউএসবি সাসপেনশন। এটাতে কিন্তু 2017 সালে যখন এটা রিলিজ হয় তখন কিন্তু আপসাইড ডাউন ইউএসবি সাসপেনশন ব্যবহার করা হয়, এবং তখন মোটামুটি স্পোর্টস বাইকের ভিতর মোটামুটি এটাতেই ছিল। অন্য কোনো বাইকে কিন্তু এই ইউএসবি সাসপেনশনটা ব্যবহার করা হয় না, এবং এটা কিন্তু তখন অনেক ফেমাস ছিল। মানে সবাই বলতো যে R15B3 ইন্দোতে ইউএসবি সাসপেনশনটা আছে আপসাইড ডাউন। অন্যান্য চায়না বাইকও ছিল, কিন্তু অতটা মানে ভালো পারফরমেন্স দেয় নেই। যেমন ইন্দোটা যেমন ফেমাস হয়েছে, অন্যান্য বাইক কিন্তু তেমন ফেমাস হয় নাই ওভারঅল পারফরমেন্স মিলে। এবং এই বাইক যদি মডিফাইয়ের কথা বলেন, এই বাইকে কিন্তু মানুষ 5 লাখ টাকা দিয়ে বাইক কিনা 7 লাখ টাকারও মডিফাই করছে, এমনও বাইক আছে বাংলাদেশে। মানে লুক সুন্দর দেখানোর জন্য মানুষ এটাতে অনেক টাকা ডালছে, মানে যত টাকা দিয়ে বাইক কিনছে এর চাইতে বেশি তারা টাকা ডালছে শুধুমাত্র মডিফাই করার জন্য, এবং বাংলাদেশে এমন বাইক আছে। তো এটার যে ইঞ্জিন, এটাতে যে 150 সিসি ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, মূলত সেই ইঞ্জিনটা কিন্তু ভার্সন 4 ব্যবহার করা হয়েছে। মানে দুইটা ইঞ্জিন সেম সেম। অনেকে বলতেছে ভার্সন 4-এ স্পিড তুলতে পারি না, স্পিড 140-145-এর উপর ওঠে না, কিন্তু এটা হচ্ছে আসলে দুইটাতে ইঞ্জিন সেম সেম ব্যবহার করা হয়েছে। R15B3 ইন্দো ভার্সন কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান, একটা হচ্ছে ইন্দো। তো ইন্দোটা কিন্তু 2021 সালে শেষ ম্যানুফ্যাকচার হয়েছে, এরপরে কিন্তু তারা আর এটা বানায় নাই। এখন আপনি মার্কেটে যতগুলো পাবেন সবগুলো কিন্তু 2021 সালের তৈরি, মানে 2021 সালে লাস্ট তৈরি হয়েছে। তো এখন অনেকে বলতেছেন ভাই, মার্কেটে তো নতুন পাইতেছি। হ্যাঁ, নতুন পাইতেছেন, কিন্তু সেটা 2021 সালের ম্যানুফ্যাকচার। তো ইন্ডিয়ানটা আপনি নতুন পেয়ে যাবেন, ইন্ডিয়ানটা মার্কেটে নতুন আছে। তো B3 আপনি ইন্ডিয়ানটাও এখন মার্কেটে পেয়ে যাবেন নতুন, ইন্ডিয়ানটা মার্কেটে আছে অ্যাভেলেবল, BS4 এখনও আছে অ্যাভেলেবল। এবং আপনি যদি ইন্ডিয়ানটা এবং ইন্দোটা কম্পেয়ার করেন, আমি বলবো যে এটার মার্কেট ভ্যালু এখনও কমে নাই, এবং এটার রিসেল ভ্যালু কিন্তু অনেক ভালো। তো ইন্ডিয়ানটা আপনি যদি কিনতে চান, ইন্ডিয়ানটা মার্কেটে পেয়ে যাবেন, এবং এটা কিন্তু মার্কেটে নতুন পাবেন না। এটা যদি আপনি কিনতে হয় তাহলে আপনাকে সেকেন্ড হ্যান্ড কিনতে হবে, আর যদি নতুন কোথাও পেয়ে যান তাহলে আপনাকে দেখে শুনে বুঝে তারপরে কিনতে হবে।
কারণ হচ্ছে আপনি প্রথমত যদি এটা নতুন কিনতে যান তাহলে আপনার এটার ইঞ্জিনটা বুঝে শুনে আপনার কিনতে হবে, ইঞ্জিনটা চেক করতে হবে। এখন কথা হয়েছে ভাই, আপনি একটা বাইক পেয়ে গেছেন, নতুন বাইক পেয়ে গেছেন, আপনি চাইতেছেন এটা কেনার জন্য, আপনি কিনেন, সমস্যা নেই, কিন্তু সেটার ইঞ্জিনটা ঠিক আছে কিনা এটা আগে খেয়াল করেন। হয়তো দেখা গেছে আপনার পাশে দিয়ে একটু ঘষা আছে, একটা লাইট ভেঙে গেছে, অথবা লুকিং গ্লাস একটা ভেঙে গেছে, কিন্তু আপনি এগুলা না দেখে আপনি গাড়ি চালানোর পর যদি দেখেন যে ইঞ্জিন ঠিক আছে, আপনি এগুলো না দেখে আপনি গাড়ি চালানোর পর যদি দেখেন যে ইঞ্জিন ঠিক আছে, তাহলে আপনি গাড়িটা নিয়ে নিতে পারেন। দেখা গেছে আপনার বাইরের লুকস গুড কিন্তু ইঞ্জিন ঠিক নেই, তাহলে আপনি বাইকটা নিয়ে আসলে অতটা শান্তিতে চালাতে পারবেন না। চলেন বাকি কথা বাইক চালাতে চালাতে বলি। R15V3 কিন্তু ভার্সনটা কিন্তু এখনও কিন্তু এটার চাহিদা কিন্তু মার্কেটে আছে, এবং এটা কিন্তু এখনও অনেক বিক্রি হচ্ছে এবং মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনি যদি R15V3 আপনি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখে শুনে বুঝে শুনে কিনতে হবে। R15V3 কিন্তু বাইকটা যখন আপনি কিনতে যাবেন তখন আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই বাইকটা কিন্তু মার্কেট চাহিদা অনেক বেশি এবং এটার রিসেল ভ্যালু অনেক ভালো। প্রথমত আমি বলবো, আপনি যদি এই বাইকটা কিনেন, আপনি যদি কিনতে যান, প্রথমে আপনি চেক করবেন যে এটার ইঞ্জিন পারফরমেন্স ঠিক আছে কিনা, ইঞ্জিন ঠিক আছে কিনা, এটার স্ক্র্যাচ কোন পাশে ঘষা খাইছে বা হেডলাইট একটা ভাঙা, এগুলো দেখবেন না। প্রথমে চালায় দেখবেন যে ইঞ্জিন পারফরমেন্স ঠিক আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ ইঞ্জিন পারফরমেন্স ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করে আপনি বাইকটা নিয়ে আনেন। কিন্তু আপনি যদি বাইরের লুকস দেখতে যান, যে বাইরে ফিটপাট আর ভিতরে সদরঘাটটা যদি না দেখেন, তাহলে আপনি ধরা খাওয়ার চান্স আছে। আর দ্বিতীয়ত, আপনি যদি বলেন যে ভাই আমি তো নতুন নিব, আমি সেকেন্ড হ্যান্ড নিব না, রিকন্ডিশন নিব না, তাহলে আমি বলবো যে আপনি স্ক্যামে পড়ার সমূহ আশঙ্কা আরও বেশি আছে এখানে। ওভারঅল আমি বলবো, আপনি যদি দেখেন যে এটার ইঞ্জিন পারফরমেন্স ভালো, ইঞ্জিন ঠিক আছে, তাহলে আপনি সেই বাইকটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই বাইকের অন্য একটা স্পেশালিটি হচ্ছে থ্রোটল রেসপন্স। এই যে থ্রোটল রেসপন্স, ধরেন আপনি হাইওয়েতে রাইড করতেছেন, আপনার সামনে একটা গাড়ি চলতেছে 80 অথবা 100, আপনি থ্রোটল রেসপন্সের মাধ্যমে আপনি ইজিলি তাকে ওভারটেক করতে পারবেন। আমি আপনাকে এটা থ্রোটল রেসপন্স সম্পর্কে একটা আইডিয়া দিই। এই যে দেখেন হাইসটা এখন সামনে যাচ্ছে, আমি হাইসটাকে ইজিলি ওভারটেক করে ফেলছি, দেখেন আমার স্পিড প্রায় 80-র মতো। তো আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, আপনি একটা বাস যেটা 80-90 স্পিডে চলতেছে, আপনি যদি তাকে ওভারটেক করতে চান, আপনি ইজিলি তাকে ওভারটেক করতে পারবেন। আর এই বাইকটা কেনার পর যদি ইঞ্জিন পারফরমেন্স ভালো পেতে চান এবং ওভারঅল যদি এটা পারফরমেন্স ভালো পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে অরিজিনাল ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। উল্টোপাল্টা ইঞ্জিন অয়েল ইউজ করলে আপনার এটা সাউন্ড নষ্ট হয়ে যাবে। আর যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন চেষ্টা করবেন যে এটার যে ফিল্টার আছে, ফিল্টারটা চেঞ্জ করার জন্য, কারণ ফিল্টারে কিন্তু ময়লাগুলো ধুলাবালিগুলো কিন্তু জমা হয়। তো ফিল্টারটা যখন চেঞ্জ করবেন তখন ইঞ্জিনটা অনেক স্মুথ থাকবে। এবং শেষ যেটা বলবো সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। এটাতে কিন্তু এবিএস নাই, এবং ইন্ডিয়ান যেটা আছে V3 সেটাতে কিন্তু এবিএস আছে। তো এখন কোনটার ব্রেকিং সিস্টেম ভালো, কোনটার ব্রেকিং সিস্টেম ভালো, আসলে এটার জন্য দুইটা দিয়ে কম্প্যারিজন করা উচিত। তো আমি এ পর্যন্ত চালাচ্ছি, আমি এখনও ব্রেক নিয়ে ওরকম কোনো সমস্যাতে পড়ি নেই। আর কয়েকবার আমার ব্রেক করা লাগছে, যখন আমার স্পিড ছিল 60-70, তখন আমি গাড়িটা স্মুথলি দাঁড়া করা ফেলতে পারছি, ওরকম কোনো সমস্যা পড়ি নাই মেজর। এবং আপনি যদি বলেন যে কম্পেয়ার করার জন্য কোনটার ভালো, তাহলে আমি এরকম একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ পরবর্তীতে। তো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন।